মৃত্যু পথযাত্রিনীকে কেই আর কটু কথা বলতে চায়, তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই। আজ 6 মাস শুয়ে আছে সুহাসিনী, কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটানা একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোমান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহের শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাত্রে নবরা বধূর সঙ্গে প্রথম পরিচয়। মন কিছু স্বপ্ন দেখেছিল বইকি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য 2-1টা কথার পরই অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল, এ প্রশ্ন, এ সংশয় তার মনেও জাগতে পারে। সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি, যেন তা অসম্ভব। সুহাসিনীর সমস্ত সংশয়ের ঊর্ধ্বে, সিজারের পত্নীর মতো। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিল কেন? ওদের বাড়ির সে ধিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলাই ছিল? অতই বা ঠাকুরঝির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়, তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিছু বুঝি না। আজ আবার এত দেরি কেন? তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তোমার সময় নষ্ট হয়। কি বললে? বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? সমর সেন নিশ্চয়। বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না, সেই জন্যে এত দেরি। 8:30টায় শো ভাঙে, বাড়ি ফিরলে রাত 9:30টায়। তারপর কতগুলি টাকা বেবির পেছনে খরচ হলো? বাজারে গিয়েছ সেই কখন? 1 ঘন্টা ধরে বাজার? না অমনি যাবার পথে আড়তিদের বাড়ি চা খেয়ে যাওয়া হলো? সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দিলুম, বেশি বলার প্রয়োজন নেই। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই, যেমন করেই হোক তাড়াবে সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানালা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল, সুখের চেয়ে সোয়াস্তি ভালো। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটি, উপবাস, এসব অস্ত্র সুহাসিনীর তুনে যেন জোগানো। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়ো পেলেও বেঁচে যেত। তারপর এই অসুখ, এই আরো অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্যে যে কোনো আত্মীয়াকেই আনায়, তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইত না যে সে স্ত্রীর মৃত্যুই চাইছে। সবচেয়ে মজা এই, ওর এ মনোভাব সুহাসিনী জানত। প্রায়ই বলতো, ওগো আর দেরি নেই, আমি মরলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি।
আর কটা দিন হয়ে এলো, এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, আমার শেষ হয়ে এসেছে। আবার পরক্ষণেই হয়তো বলতো, আমার তো হয়ে এসেছে, যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসবো না, এই কটা দিন আর সহ্য হচ্ছে না, এত তাড়া। সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার, অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে। হ্যাঁ, তার কম আর নেশা জমবে কেন? আমি এই ঘরে শুষবো আর উনি পাশের ঘরের নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড় জোর মাস খানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না? দগ্ধে না মারলে আর চলছে না বুঝি? উফ, কি পিশাচ তুমি! মরার ওপর খাড়ার ঘা দিতে একটু মায়া হয় না? মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে আসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব। আবার জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো, ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা হতে দেব না। অতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথার ঠিক থাকে? অমরেশও সামলাতে পারিনি, বলে ফেলেছিল, মরবার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না, এটা ঠিক। কুকুর বেড়াল হয়েই জন্মাবে, কিংবা যে খল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো, কিন্তু তাতেই কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও। কিন্তু এসব তো কথার কথা, মনে রাখবার কথাও নয়, কেউ মনে করে রাখেও নি। কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখও হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি অশান্তি কম পেলে? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরেছিল, তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনের শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারলে না কখনো। আর এই অসময়ে যে স্বামীকে একটি দণ্ড চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি এমন কিছু বয়স হয়নি, 40-41 বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে আছে। কিন্তু অমরেশ কারুর কোনো কথাই শোনেনি। বাবা, আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রে ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কে জানতো। একবারই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই। ধন্যবাদ। খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে, অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা, এ কেউ বিশ্বাস করেনি।
শুধু এইতে বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানেক পরে পূজার সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন সেই শুভ্রাংশু বাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতাটা বেড়ে গেল। শুভ্রাংশুবাবুর 24-25 বছরের অনুরা ভগ্নীটির সঙ্গেও পরিচয় হতে যে বিলম্ব হল না তা বলাই বাহুল্য। এবং সেই ভগ্নীটি, রুচিরা তার নাম, শিগগিরই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থালির ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসতো। একদিন দুদিন ছাড়া ও বাংলোতেই আহারের নিমন্ত্রণ হতে লাগলো এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখলে ওর ঘরকন্যা ও শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়াহস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বোধহয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালি পাতবার কথাটা ভাবতে লাগলো। শুভ্রাংশু একদিন বলেই ফেললে কথাটা, এমন করে আর কতদিন চলবে অমরেশ বাবু? আর একবার সংসার পাতুন। দেখুন, বলেন তো, আমরা তো আপনাদেরই পালচি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থালির কাজ যেটা আপনার বেশি দরকার সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনিই দিতে পারবেন। অমরেশ আর না বলতে পারলে না। বললে, সে দেখুন, আগে আপনার ভগ্নীর মত নিন। আমার মতো প্রৌঢ়কে, অবশ্যই একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি, তবু আমাকে ওর পছন্দ হবে কি? বিলক্ষণ, ওই কি আর কচি খুকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মোহ বিস্তার করেছিল রুচিরার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখলে শয্যাটি পরিপাটি সাজানো, কাপড় জামা কিছু গুছিয়ে, কিছু বাক্সয়, কিছু আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা বহু দূরে চলে গেল। রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছতে আরও ভালো লাগলো। এমনি জীবন সঙ্গিনী তো মানুষের কাম্য। অমরেশও তো তাই চেয়েছিল। খেতে বসে সবে একগাল মাত্র রুটি মাংসর ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র। এমন সময়ে অকস্মাৎ একটা প্রকাণ্ড বন বিড়াল ওপাশে জানলা দিয়ে লাফিয়ে পড়ল। একেবারে মাংসের বাটিটা উল্টে মাংসও যেমন পড়ে গেল, ফেরবার পথে মিষ্টান্নের প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওর পায়ের আঘাতে। হৈ হৈ করে উঠল ওর চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার তা হয়েই গেছে। চোখের নিমেষে যেন ঘটনাটা ঘটে গেল। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে। অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিলে। ব্যাপারটা তখনকার মতো মিটেই গেল। রাজু বললে, বাপরে, বেড়ালটা যেন বাঘের মতো,
দেখেছেন বাবু? দেখলে ভয় করে। রুচিরা বললে, আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে পাইনি। কি সাহস দেখেছেন? পাত থেকে খেতে চায়। বিড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তারই অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বিড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায়, তেমনি। দৃশ্যটা এমন অচিন্তিতপূর্ব, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বিড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল, কি কি বাবু, কি হয়েছে? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারীকণ্ঠের একটা আর্ত চিৎকার। এরা ছুটে গিয়ে শুনলে সেই বিড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আঁচড়ে দিয়ে গেছে। মৃত্যু পথযাত্রিনীর এক অদ্ভুত দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানসপটে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখলে হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগিরে রইল না। শুভ্রাংশুকে জানালে জরুরি কাজ পড়েছে, একটা টেলিগ্রাম এসেছে, ওকে যেতেই হবে, এই সকাল 11টার গাড়িতেই। শুভ্রাংশু ব্যাকুল হয়ে বললে, কিন্তু এমন অকস্মাৎ, এমন ভাবে অনেক কথা রয়ে গেল অমরেশবাবু। এধারের গিয়েই চিঠি দেব আপনাকে, বিচলিত হবেন না। আবার হয়তো ঘুরে আসতে পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাপ করবেন। শুভ্রাংশু আর কিছু বললে না। শুধু তার স্ত্রী বললে, আচ্ছা টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক বিড়ালের ভয়ে পালাচ্ছেন নাকি? রুচিরা রাগ করে বললে, বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি? কখনকার কি টেলিগ্রাম আসবে খবর রাখবো? বৌদি মুখ টিপে হেসে বললেন, তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ বিষণ্ণ মুখে রুমাল নাড়লে। রুচিরার ছলছল চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে অপাঙ্গে ভগ্নীর মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বললে, এ আবার এক ফ্যাসাদ বাঁধল। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রেই মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে, মালি ওকে ভালো করেই চেনে, থাকবার কোনো অসুবিধা হবে না। তাই বলে অত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাইতে ঠেস দিয়ে রাজু ঘুমোতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভেন্ডারদের উচ্চকণ্ঠ, সবটা মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণ লক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনের আলো স্তিমিত হয়ে আসে এক সময়ে, কোলাহল যায় স্তব্ধ হয়ে। ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারাদিন ধরেই ভাবছে। এ কি হলো ওর?
শুধু কি ওর ভাগ্যেই যত অঘটন ঘটে? 8 বৎসরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুহাসিনী। মরবার পরও নিষ্কৃতি দেবে না? ও কি বিদ্বেষ তার! কি অসম্ভব ঈর্ষা! কিন্তু পূর্ব দিগন্তে উষার স্বর্ণাভাস জাগার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই শেষ রাত্রিতে প্রথম মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে, কিন্তু এখন এই প্রত্যুষে একটা সংশয়ও ক্রমে দেখা দিল। সবটাই কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বেড়াল, একটা বুনো বেড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনাই তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িত করেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বিড়ালের ভয়ে চলে এলো সে, এই আধুনিক যুগের সভ্য মানুষ। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে সমরেশ। রাজুকে ডাকে, এই রাজু ওঠ, দেখ দেখি একটা এক্কা কিংবা রিক্সা, চল যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়েই সেলাম করলে, ফটক খুলে তাড়াতাড়ি মালটালগুলো নামিয়ে নিলে। বাবু, সেই ঘরে থাকবেন তো? পূব দিকের ঘরটায়? ওইটি তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাপু, ওই ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র, তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাসের স্মৃতি। হিমেল ভোরাই হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিলে মিশে রাত্রি জাগরণ ক্লান্ত চিন্তাক্লিষ্ট অমরেশের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। আহ, আপনার মনেই বলে ওঠে ও। মালি কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দৌড় খুলতে। পিছনেই অমরেশ, তার পিছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধ, দৌড় জানালা সব বন্ধ। বোধহয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে এমনি। দৌড় জানলা খুলে দেবার পর খানিকটা বাইরের বাতাস ঢোকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না মনে মনে ভাবে অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্ক কণ্টকিত অস্ফুট আর্তনাদে। তীক্ষ্ণ কণ্ঠে সে প্রশ্ন করে, কি হলো মালি? সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা। ও কি? ওরও গলা থেকে একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে একটা প্রকাণ্ড কালো কুকুর, ঈষৎ শীর্ণ হয়তো, জিভ বার করে হাঁপাচ্ছে আর কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফারিত, ভয়ে হাত পা কাঁপছে। কোথা থেকে এলো বাবু কুকুরটা? দৌড় জানালা সব বন্ধ। অমরেশেরও বুকের মধ্যেটা হিম হয়ে এসেছিল, কিন্তু তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বললে, ওই যে নর্দমা। খোলা নর্দমা একটা আছে ঠিকই, তবে তার মধ্যে দিয়ে এত বড় কুকুর আসা কি সম্ভব? মালি সংশয় প্রকাশ করে। কবে খুলেছিলে ঘরটা শেষ? সে সময় হয়তো ঢুকে বসেছিল। খুলেছিলুম, সে তো মাসখানেক আগে। তবে হ্যাঁ, পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল, তাই একবার খুলেছিলুম। ওই যে তাকের উপর পুরনো খবরের কাগজগুলো আছে, সেই আপনি যখন ছিলেন সেই সময় থেকে কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 1 মিনিট বাবু। সেই সময়ই কখন ঢুকে পড়েছে হয়তো, আর বেরোতে পারেনি, কিংবা নর্দমা দিয়েই ঢুকেছে। ঢোকে ওরা একরকম করে, বেরোতে পারে না আর, বিজ্ঞভাবে বলে রাজু। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে।
তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছলো ছলো দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আঁধারিতে একটা বন বেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষা কুটিল দৃষ্টি, সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায়। অবশেষে বিকেলবেলা বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়াই করে দেখবে সে তো কোনো পাপ করেনি কোনোদিন, তবে এই শাস্তি কেন তার? কেন সহ্য করবে সে এই পীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিলে, যদি ওদের কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয়তো এ বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে, আগামী অগ্রহায়ণেই তাহলে হতে পারবে শুভ কাজ। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিলে সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিলে ওখানের ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলিতি নভেলে মন দিলে। দিন তিনেক পরেই শুভ্রাংশুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে সত্যি খুশি হলুম, কিন্তু এধারে এক বিভ্রাট। রাজগীর থাকা আর হলো না। কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড়ে দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার আর কোনো হদিশ পাইনি। খ্যাপা কিনা কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরব, কলকাতায় গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয় সত্যি সত্যি। আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এত নির্যাতন, তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি বা এসেছে হাতের কাছে এগিয়ে, কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে পণ রাখবে তার এবং রুচিরার দুজনেরই প্রাণ। ক্ষতি কি? গভীর রাত্রে 12 ডাউন মধুপুরে এলো, তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসেই। মুখ বাড়িয়ে সে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ আসাতে বাকি সকলেও জেগে উঠল। বৌদি হেসে বললেন, এত রাত্রে স্টেশনে এসেছেন ঠাকুরঝিকে দেখতে, একেই বলে টান। অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলি জবাবদিহি করতে গেল, ফলে আরও অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল, তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। শুভ্রাংশু বললে, উঠে পড়ুন না, একসঙ্গে যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ও ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরেই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল। অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছে একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমে মালিকে ডাকতেই সে দৌড় খুলে দিলে। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল, বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে
ঘরে এসে ঢুকল অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বলছে মিটমিট করে, খুব কমানো, তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যেই এই আলোটা সারা রাত জ্বলে। ওরও কেমন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকারে মেঝেতে শুতে ভরসা করে না। মাথা মুখ তোয়ালিতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আসতে আসতেই ভোর হয়ে যাবে। শোবে না বই পড়বে? মনটা বহুদিন পর বড় প্রফুল্ল। খুশির এক জোয়ার এসেছে মনে, সেজন্য ঘুমের ইচ্ছা খুব নেই। রাত্রি জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছে না। ভাবতে ভাবতে চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছায়া আলো, তবু তবু মনে হচ্ছে বালিশের খাঁজের ছায়াটা যেন একটু বেশি গাঢ়। মুহূর্ত মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠেছে। ভালো করে তাকিয়ে দেখল। তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরলে। হ্যাঁ, ওই তো বালিশের খাঁজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিকে একটি সাপ। অসহ্য ক্রোধে অমরেশ যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে। সে ক্রোধ তার অদৃষ্টের ওপর, সে ক্রোধ সুহাসিনীর ওপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে সেই লাঠিটা তুলে নিলে। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়ে আছে। অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে এখনো। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিলে সাপের মাথায়। ছোট সরু সাপ, লাঠিটাও বেশ মোটা। সাপের মাথাটা থেতলে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চুরে উঠছে বারবার। রাজু লাঠির শব্দে জেগে উঠে ওই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে। মালি এসেছে ছুটে, কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। চোখ ফেরাতে পারছে না। এমনি একটা অমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতেই নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে, তা অমরেশও জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমের সেই অসহ্য ক্রোধ নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত। তবু তাকিয়েই আছে সে। সাপটা ছটফট করতে করতেই খানিকটা এগিয়েছে দৌড়ের দিকে। রাজু আর এক ঘা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিত নিষেধ করলে। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকার সে পায়ের সজল ছাপটা এখনো শুকোয়নি। একটু বেশি জলই ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের ওপর। মরণাহত সাপটা তার পিষ্ট দলিত মুখটাকে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের ওপর এসে স্থির হয়ে গেল। এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণাই তাকে টেনে এনেছিল এই সামান্য জল রেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন
আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করলে। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানাতে গিয়েই বসল। বসবেন না, বসবেন না বাবু, ভালো করে দেখে নিন আগে আর কোথাও কিছু আছে কিনা। এই হিমেই যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই, অমরেশ জোর দিয়েই বলে। এ জোর সে কোথায় পায় কে জানে।